সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আতাহারউদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই আলোকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখো এখানে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যদি আলোচনা করি, যে পরমাণুর বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো আবর্তন করে, এই ইলেকট্রনের ইলেকট্রন কোথায় কী রূপে অবস্থান করে তা বর্ণনা করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। এই কক্ষপথের আকৃতি, বিভিন্ন উপকক্ষপথ আছে, সেই উপকক্ষপথের আকৃতি, চুম্বকীয় দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি নির্ণয়ের জন্য কতগুলো সংখ্যা ব্যবহার করে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মূলত আমরা সংক্ষেপে বলতে পারি যে পরমাণুতে ইলেকট্রন কোথায় কীরূপে অবস্থান করে তা যে সংখ্যা দ্বারা বর্ণনা করা যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। এভাবে বললে ভালো হবে। যে দেখো, তাহলে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। এখন এই কোয়ান্টাম সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। তাহলে আমরা যদি দেখি, 1 নম্বরে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। 2 নম্বর হচ্ছে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তারপরে দেখো 3 নম্বরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যাকে এই 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা যায়। আবার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ ইংলিশে এভাবে বলা হয়। এখন আমরা যদি দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস। মূলত কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। আর আমরা যদি বলি যে কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, তখন তোমরা বলবে 3 প্রকার। আর কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এখন দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি জিনিস। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। হ্যাঁ, এখন ইলেকট্রন যে কক্ষপথগুলোতে আবর্তন করে সেই কক্ষপথের ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আবার খেয়াল করো যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, এই কক্ষপথের ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n এর মানটা হচ্ছে 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এখন n এর মান যদি 1 হয়, হ্যাঁ, তাহলে প্রথম কক্ষপথ বা যেটাকে আমরা বলি কে শেল, n এর মান 1 হলে দ্বিতীয় কক্ষপথ বা এল শেল, n এর মান 2 হলে আর n এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ বা এম শেল, n এর মান 4 হলে চতুর্থ কক্ষপথ বা এন শেল। অর্থাৎ বিভিন্ন কক্ষপথ বা এগুলাকে শেল বলা হয়।
যেমন কে শেল, এল শেল, এন শেল, এন শেল। তাহলে এন এর মানের উপর এগুলো নির্ভর করে। তাহলে এখন প্রত্যেকটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে তা আমরা টোয়াইস এন স্কয়ার এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারি। অর্থাৎ টোয়াইস এন স্কয়ার এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি যে প্রত্যেকটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে। সেই হিসেবে আমরা যদি দেখি প্রথম কক্ষপথ বা কে শেলে কয়টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি যে 2টা, কারণ এন এর মান 1 বসাবো। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান 2 বসাইলে হবে 8টা। এরকম 3 বসাইলে হবে 3 3 9, 9 2 18টা। এরকম প্রত্যেকটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে বা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা টোয়াইস এন স্কয়ার এই সূত্র দ্বারা নির্ণয় করা যায়। এবার আমরা দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি আমরা দেখি যে যেটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথের যে উপকক্ষপথে ইলেকট্রন অবস্থান করে সেই উপকক্ষপথের ক্রমিক সংখ্যাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান আবার এন এর মানের উপর নির্ভর করে। এন দেখো, এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। দেখো, প্রতিটি এন এর মানের জন্য এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। একটা জিনিস দেখো যে এল এর মানটা আবার এন এর মানের উপর নির্ভর করে। প্রতিটি এন এর মানের জন্য এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এখন আমরা যদি দেখি যে এন এর মান 1 হলে এল এর মান হবে 0, আবার এন এর মান যদি 2 হয় এল এর মান হবে 0 1। কারণ হচ্ছে 0 থেকে সিরিয়ালি যাবে এবং n-1 পর্যন্ত। তাহলে এখানে n এর মান 2 হলে এখানে 2 1, অর্থাৎ 1 পর্যন্ত। আবার n সমান সমান যদি 3 হয় তাহলে l হবে 0 1 2 পর্যন্ত। অর্থাৎ n এর যে মান তার এক ঘর আগ পর্যন্ত। n এর মান যদি 3 হয় তাহলে 2 পর্যন্ত 0 থেকে। n এর মান যদি 4 হয় তাহলে 3 পর্যন্ত, 0 1 2 3 পর্যন্ত। অর্থাৎ n এর যে কয়টা মান থাকে l এর ওই কয়টাই মান থাকে। যেমন n এর মান একটা, l এর মান একটা, n এর মান 2টা, l এর মান 2টা, n এর মান 3টা, l এর মান 3টা, কিন্তু তার এক ঘর আগ পর্যন্ত। এটা তোমাদের বুঝতে হবে। এবার দেখো, প্রত্যেকটা উপকক্ষপথে বা অরবিট মানে শক্তি স্তর, উপশক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকতে পারে সেইটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে। আবার একটা বিষয় এখানে দেখো, এন এর মানের উপর এল এর মান নির্ভর করে। এখন এল এর মানের উপর আবার বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটাল নির্ভর করে। তাহলে এল এর মান যদি এল সমান সমান 0 হলে আমরা জানি এস অরবিটাল, L1 হলে আমরা জানি p অরবিটাল, বা L2 হলে আমরা জানি d অরবিটাল, L3 হলে আমরা জানি f অরবিটাল। অর্থাৎ L এর মান 0 হলে আমরা বুঝবো যে s অরবিটাল, L এর মান 1 হলে p, L এর মান 2 হলে d অরবিটাল, L এর মান 3 হলে f অরবিটাল। এখন দেখো, আবার আমরা যদি দেখি যে s দেখলেই আমরা বুঝবো L এর মান 0, p দেখলে আমরা বুঝবো L এর মান 1, d দেখলে আমরা বুঝবো L এর মান 2, f দেখলে আমরা বুঝবো L এর মান 3। এভাবে আমরা কিন্তু বুঝবো যে L এর মান কোনটার জন্য কত, কোন অরবিটালের জন্য L এর মান কত, সেইটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবার দেখো, প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা 2 × 2l + 1, অর্থাৎ 2 × 2l + 1 এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 2l + 1। এবার আমি যদি বলি যে s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে,
তাহলে এখানে এল এর মান 1 বসাইতে মানে 0 বসাইতে হবে। তাহলে এল এর মান 0 বসাইলে এখানে 2টি হবে। আবার পি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এল এর মান 1 বসাইতে হবে, তখন এখানে হবে 6টি। তা আবার ডি অরবিটালের ক্ষেত্রে হবে 2 দুগুণ 4, 5 5 দুগুণ 10। তারপরে এফ এর জন্য হবে 14, অর্থাৎ 3 দুগুণ 6 6 7 7 দুগুণ 14টা ইলেকট্রন হবে, কারণ এফ এর সময় এখানে এল এর মান 3 বসাইতে হবে। তাহলে আমরা এখানে পাইছি যে প্রত্যেকটা অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারি। এবার দেখো আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা দেখি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং সেখানে প্রোটন থাকে ধনাত্মক চার্জযুক্ত, এবং বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে এই ধনাত্মক ঋণাত্মক চার্জের আকর্ষণের কারণে পরমাণুতে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, এর আবেশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বকীয় দিকবিন্যাস নির্ণয়ের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আবার খেয়াল করো যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে, বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে, এদের আকর্ষণের কারণে পরমাণুতে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, এর আবেশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বকীয় দিকবিন্যাস নির্ণয়ের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মানটা আবার এল এর মানের উপর নির্ভর করে। এম এর মানটা এল এর মানের উপর নির্ভর করে। দেখো প্রতিটি এল এর মানের জন্য এম এর মান 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হতে পারে। 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হতে পারে। 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। প্রতিটি এল এর মানের জন্য এম এর মান 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। এখন আমরা যদি দেখি যে এল এর মান 0, তাহলে এম এর মানও কিন্তু 0 হবে। এম এর মানও কিন্তু 0 হবে। আবার এল এর মান যদি 1 হয় তবে এম এর মান হবে -1 0 প্লাস 1। আবার এল এর মান 2 হলে এম এর মান হবে -2 -1 0 প্লাস 1 প্লাস 2। আবার এল এর মান 3 হলে এম এর মান হবে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখন দেখো যে এল এর মান 0 হলে এম এর মান 0। এখন এম এর মানের উপর আবার বিভিন্ন অরবিটাল নির্ভর করে। যেমন এল এর মান মানে বিভিন্ন অরবিটাল কয়টা তার সংখ্যা নির্ভর করে। আমরা এম এর মান দ্বারা কয়টা অরবিটাল সেটি কিন্তু নির্ণয় করতে পারি। তো এল এর মান 0 হলে এম এর মান 0, অর্থাৎ এম এর একটা মান মানে হইল এস অরবিটাল, অর্থাৎ এল এর মান 0 মানে এস অরবিটাল। তাহলে এম এর একটা মানে সেজন্য এস অরবিটাল একটা। আবার এল এর মান 1, এম এর মান -1 0 প্লাস 1, অর্থাৎ 0 থেকে প্লাস -1, সেই জন্য আমরা সিরিয়ালি লিখলাম -1 0 প্লাস 1। তাহলে তিনটা মান, সেই জন্য এল এর মান পি মানে এল এর মান 1 মানে পি অরবিটাল, সেই জন্য এই এম এর 3টা মান পেয়েছি, সেই জন্য পি অরবিটাল 3টা। আবার এল এর মান 2 মানে ডি অরবিটাল, এম এর 5টা মান পেয়েছি, অর্থাৎ পি অরবিটাল 5টা। আবার এল এর মান 3 মানে এফ অরবিটাল, তার মানে এম এর 7টা মান পেয়েছি, এফ অরবিটাল 7টা। আমরা আগেই দেখেছি যে এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা। অর্থাৎ এখানে এস অরবিটাল আমরা দেখলাম যে এস অরবিটাল হচ্ছে একটা, তাতে 2টি ইলেকট্রন থাকে, পি অরবিটাল 3টা, তাতে 6টা ইলেকট্রন থাকে, ডি অরবিটাল 5টা, তাতে 10টা ইলেকট্রন থাকে, আর এফ অরবিটাল 7টা, তাতে 14টা ইলেকট্রন থাকে। এই তথ্যগুলা মনে রাখতে হবে। তাহলে এখন এটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে এই বিষয়গুলো আমরা দেখলাম। এবার আমরা
দেখব ম্যাগনেটিক মানে তোমার স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি? তাহলে আমরা দেখছি যে ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথের আবর্তন করে, সেটা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে আবর্তন করে। এখন এই ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি নির্ণয়ের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবং একে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। এই ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে +-½ অর্থাৎ দুইটা মান। তাহলে আমরা কি দেখতে পাই যে প্রত্যেকটা অরবিটালে বিপরীত স্পিন যুক্ত দুটি ইলেকট্রন থাকতে পারে, যার একটা মান হচ্ছে +½ আর একটা হচ্ছে -½ হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি দেখি যে এই একটা অরবিটাল, এখানে দুইটা ইলেকট্রন থাকলে এভাবে থাকবে, অর্থাৎ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে যার একটার মান হচ্ছে +½ একটার -½ তাহলে আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মানে দেখলাম। তো কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে 4 প্রকার, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3 প্রকার, আর প্রত্যেকটা ভাগ আমরা পড়েছি এবং প্রত্যেকটা ভাগের থেকে আমরা যে ব্যাখ্যামূলক বিষয়গুলো আছে সেগুলো দেখেছি, এবং এর আলোকে অনেক কোশ্চেন আছে যেগুলো কিভাবে দেখতে হবে, কিভাবে বুঝতে হবে, সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। আজকে তোমরা এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালোভাবে জানবে। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, কিভাবে কি হিসাব করতে হয় এই হিসাবগুলো আশা করি তোমরা বুঝেছো। কিভাবে এল এর মান, এস এর মান, এগুলা মানে এল এর মানটা কিভাবে দেখে কি বিভিন্ন অরবিটালগুলো নির্ভর করতে হয় সেগুলো দেখব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অরবিটাল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এম এর মানের উপর নির্ভর করেছিলাম, কিন্তু এম এর মানের উপর নির্ভর না করে অরবিটাল সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2l+1, অর্থাৎ কয়টা অরবিটাল আছে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2l+1। তাহলে সেই হিসাবে আমরা যদি এল এর মান 0 মানে এল এর মান 0 বসাই এস অরবিটালের ক্ষেত্রে, তাহলে তাহলে 0 যদি বসাই তাহলে 1, তাহলে এস অরবিটাল একটা। আবার যদি এখানে 1 বসাই তাহলে হবে 3টা পি অরবিটাল, 3টা। তাহলে এভাবে প্রত্যেকটা অরবিটালের সংখ্যা নির্ণয় করা যাবে এই সূত্র দ্বারা। তাহলে নৈবিত্তিক অনেক সময় আসে যে মানে অরবিটালের সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি, তখন এটা আমাদের বুঝতে হবে। আবার অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 2l+1, আর শক্তি স্তর বা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে 2m²। এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।